আমরা সকলেই জানি ২০২৬ সালে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছে সেটা আদৌ কোনো সঠিক নির্বাচন ছিল না। এবং আপনারা সবাই জানেন নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তির মাধ্যমে বিএনপি জামাত একটা সমঝোতা সরকার প্রতিষ্ঠা করেছে। একটা সমঝোতার সরকার যে কখনোই একটা দেশের জন্য ভালো কিছু হয় তার প্রমাণ বিগত ৩ মাসে আপনারা পেয়েছেন। কারণ দেশের মানুষকে বোকা বানিয়ে সংসদের মতো বউ জামাই খেলা আর দেশ পরিচালনা এক বিষয় না। আজকের বাংলাদেশে যে অন্ধকার ভবিষ্যৎ তার পেছনে কিন্তু বাংলাদেশের যে নষ্ট রাজনীতি সেটাই দায়ী। এই সরকার কতটুকু সফল হবে তা নির্ভর করে তার কর্মকাণ্ডের উপর, তার পররাষ্ট্র নীতির উপর, তার রাজনৈতিক সক্ষমতা ও রাষ্ট্র পরিচালনা। বর্তমান বিশ্বে যে সংকট চলছে তাতে ইতিমধ্যে বিএনপি জামাত সরকার আবারও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা আমাদেরকে ২০০১ সালের কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে, যারা বিদ্যুতের বদলে বাংলাদেশের মানুষকে খাম্বা দিয়েছিল, যারা সারের জন্য ১৮ জন কৃষককে হত্যা করেছিল, বিদ্যুতের দাবিতে মানুষ রাস্তায় নামলে ২২ জনকে নির্মমভাবে হত্যা করে। গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে হারিয়ে শুভেন্দু অধিকারীর বিজয়। বর্তমান সরকারের ঘাড়ের উপর নিঃশ্বাস পাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে যে সমস্ত অবৈধ বাংলাদেশি প্রায় ১.৫ কোটির মতো বসবাস করছে তাদেরকে বাংলাদেশে ফেরত নিতে হবে। বাংলাদেশ সরকার যদি তাদেরকে ফেরত নিয়ে না দেয়, সেক্ষেত্রে হয়তো হবে পুশিং এর যে কার্যক্রম সেটাও অব্যাহত থাকবে এবং এতে করে বাংলাদেশের সাথে ভারতের সরকারের সম্পর্ক আরো খারাপ হবে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ১৯৯৬ সালে যে গঙ্গা পানি চুক্তি হয়েছিল ৩০ বছর মেয়াদী, সেটা ২০২৬ সালে শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত এই গঙ্গা পানি চুক্তির ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো সঠিক পরিকল্পনা আমরা দেখতে পাইনি। গঙ্গা পানি চুক্তির ফলে যে ৭০,০০০ কিউসেক পানি বাংলাদেশের মানুষ পেত সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। অপরদিকে যে মমতার জন্য দীর্ঘদিন ধরে তিস্তা চুক্তি হতে গিয়েও হয়নি, তার বাধার কারণে সেই মমতা বিএনপি জামাতের কাছে খুব প্রিয়, কিন্তু তাদের সেই প্রিয় মানুষটি সেও পশ্চিমবঙ্গে হেরে গেছে। এতে করে বিএনপি জামাতের যে একটা জঙ্গি লাইফ লাইন আছে
পশ্চিমবঙ্গকে ব্যবহার করে তারা বাংলাদেশের অভ্যন্তরে আইএস, আল কায়দা, জেএমপি বিভিন্ন জঙ্গি সংগঠন গড়ে তুলছে এবং এটার মাধ্যমে ভারতে বিশৃঙ্খলা সৃষ্টি, বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি, মানুষ হত্যা, হলিউড জেলের মতো ঘটনা, রমনার ঘটনা ঘটেছে, এই বোমা হামলা এমন অসংখ্য ঘটনা আমরা দেখেছি। তো শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে নির্বাচিত হওয়ার ফলে তাদের এই জঙ্গি কার্যক্রমের রসদ লাইন কিন্তু কেটে যাবে। জঙ্গিরা ধীরে ধীরে বাংলাদেশের মধ্যে অসহায় হতো। যারা ক্ষমতা দখল করে 700 জঙ্গিকে ছেড়ে দিয়েছে, তারা যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা চালাতে পারবে না সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন হামের ঠিকানা না কেনার জন্য প্রায় 3 শতাধিক শিশু তারা মারা গেছে। তাদের মৃত্যুর জন্য আজ পর্যন্ত ইউনূস এবং তার যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল, যিনি 400 কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত, সেই নূরজাহানকে গ্রেপ্তার করা হয়। আপনারা দেখছেন যে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত বাংলাদেশের পোশাক শিল্প, এটা ধ্বংস হয়ে যাচ্ছে। পোশাক শিল্পের রপ্তানি $10 বিলিয়ন কমে যাওয়ার পর বর্তমান সরকারের ঘোষণায় প্রায় 300 থেকে 400 পোশাক কারখানা বন্ধ হয়ে কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। এই যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের জায়গা এই পোশাক শিল্প, যেখানে 42 থেকে 44 লাখ শ্রমিক কাজ করেন, যার 60% হচ্ছে না, সেই পোশাক শিল্প আজকে ভয়াবহ মুখে দাঁড়িয়ে। ভারত যেভাবে তাদের পোশাক শিল্পে বিভিন্ন মেগা টেক্সটাইল প্রকল্প করে বিনিয়োগ করা শুরু করে দিয়েছে, তারা বলছে যে সেখানে প্রায় 70,000 কোটি টাকার বিনিয়োগ হতে পারে। সেখানে তুলা উৎপাদন থেকে শুরু করে পোশাক তৈরির কাঁচা মাল সহ পোশাকের যে ফ্যাশন, বৈচিত্র্য, ফ্যাব্রিক সবকিছুই এক জায়গায় নিয়ে এসে তারা কিন্তু বাংলাদেশের পোশাক খাতকে অনেক বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। কারণ ইতিমধ্যেই ইউরোপের 26টা দেশের সাথে FTA চুক্তির ফলে ভারতের পোশাক ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে। অপরদিকে এখনো বাংলাদেশকে ইউরোপের বাজারে 9 থেকে 10% শুল্ক দিতে হবে। এটার ফলে যেটা দেখা যাবে, ভারতের পোশাক রপ্তানি যে পোশাক তৈরিতে যে খরচ পড়বে, বাংলাদেশের পোশাক তৈরি ও রপ্তানিতে তার চেয়ে 24 গুণ বেশি খরচ পড়বে। বাংলাদেশ যেখানে সুতি কাপড়ের, সুতি পোশাকের অন্যতম বড় বাজার, সেখানে বিশ্বের যে পোশাকের বাজার সেটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। প্রায় $1.84 ট্রিলিয়ন পোশাকের বাজার আছে, যেখানে ভারত মাত্র 16 থেকে 17 বিলিয়ন আর বাংলাদেশ $39 বিলিয়ন রপ্তানি করে। কিন্তু চীনের দিকে তাকালে দেখবেন তারা 180 থেকে $190 বিলিয়ন পর্যন্ত প্রতি বছর শুধু পোশাক রপ্তানি করে। অর্থাৎ এত বড় বাজার, বাংলাদেশের এত বড় সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশের যে মোট রপ্তানি আয় তার 80 থেকে 85% যে পোশাক শিল্প থেকে আসে, যে পোশাক শিল্পের উপর বাংলাদেশের রিজার্ভ থেকে শুরু করে ব্যাংকিং খাত এবং আমরা যেটাকে বলি যে মুদ্রাস্ফীতি, অনেক কিছু এই পোশাকের উপর নির্ভর করে, পোশাক কারখানার উপর। কিন্তু আমরা দেখলাম যে গত কয়েক বছর ধরে এবং গত কয়েক মাস যখন সরকার এসেছে,
তাদের অব্যবস্থাপনা, দুর্নীতির জন্য পোশাক শিল্পের সাথে জড়িত যে সমস্ত লজিস্টিক শিল্পগুলো আছে, যেমন সুতা, মোজা, কটন, এই শিল্পগুলো, এই কারখানাগুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। এখানেও হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। তো এমন একটা পরিস্থিতিতে ভারত থেকে তুলা আমদানি না করে আপনি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করা, এটা বাংলাদেশের পোশাক শিল্পের উৎপাদন খরচকে আরো বাড়িয়ে দেবে এবং পোশাক শিল্প শ্রমিকদের মধ্যে, মালিকদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হবে। এখান থেকে বের হওয়াটা অর্থ সহজ নয়। তো যার ফলে চিন্তা করতে গেলে দেখা যাবে কি, বাংলাদেশের পোশাক শিল্পে প্রায় 10 থেকে 20 বিলিয়ন ডলার রপ্তানি কমে যেতে পারে। এত অধিক সংখ্যক রপ্তানি যদি কমে যায়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আরো কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে। আরো অসংখ্য পোশাক কারখানা, সেগুলো বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। তো এই যে আমেরিকার সাথে সরকার চুক্তি করে, বাণিজ্য চুক্তি করে আসলো, বাংলাদেশের জনগণের সাথে পরামর্শ না করে, রাষ্ট্রপতির পরামর্শ না নিয়ে, সংসদে এই বাণিজ্য চুক্তি সম্পর্কে আলোচনা না করে, জনগণের মতামত না নিয়ে সরকারকে প্রায় 1000 থেকে 1500 কোটি টাকা প্রতি বছর রাজস্ব বঞ্চিত করে আমেরিকার 6700টি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশ জায়গা দিয়ে এই যে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আজকে জ্বালানি তেল কেনার জন্য সরকারের কাছে পয়সা নেই। সরকার IMF এর কাছে $2 বিলিয়ন এবং বিশ্ব ব্যাংকের কাছে $1 বিলিয়ন ঋণ চেয়েছে। আবার ঋণের জালে ডুবিয়ে দিচ্ছে বাংলাদেশকে। কারণ তাদের এই ঋণ বাংলাদেশের কোনো এমন কর্মকাণ্ডের জন্য না যে ঋণের টাকা যেখানে কাজে লাগালে, যেখান থেকে অর্থ মাস করে শোধ করা যাবে। এটা তেমন কিছু না। তারা যেটা করছে সেটা হচ্ছে তাদের কাছে জ্বালানি তেল কেনার পয়সা, যেটা আগে বলেছিলাম যে প্রায় $3 থেকে $5 বিলিয়ন ক্ষতি হবে, সেই ক্ষতিটা যদি তারা আগে থেকে ব্যবস্থা নিত, তাহলে এই পরিণতি হতো না। এখন জ্বালানি তেলের মূল্য স্বাভাবিক, আপনি $10 বিলিয়ন ঋণ করলেন, কয়দিন পরে যেভাবে শিশুরা মারা যাচ্ছে, আপনাদের কাছে টাকা থাকবে না, আরো $1 বিলিয়ন ঋণ হবে। কিছুদিন পরে দেখা যাবে যে আমেরিকা থেকে কৃষি যন্ত্রপাতি কিনা এবং কৃষি পণ্য কেনার খেসারতে যে $500 বিলিয়ন করে লস দিতে থাকবেন, একটা সময় দেখা যাবে যে বাংলাদেশ রিজার্ভ শূন্য, তলাবিহীন বাস্কেট হয়ে গেছে। এবং এই সরকার যত দীর্ঘস্থায়ী হবে, এই সরকারের ব্যর্থতা সম্পূর্ণ দায়ভার বাংলাদেশের মানুষ ভাগ করবে। এবং ইতিমধ্যে তারা সেটার মাসুল দিতে শুরু করেছে। দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে একটা ব্যর্থ সরকার ক্ষমতায় বসালে শুধু নিজেদের ক্ষতি না, নিজেদের প্রতিবেশীরাও সাহায্য থাকতে পারে। আজকে এই ব্যর্থ সরকারের মাসুল সমগ্র বাংলাদেশ দিচ্ছে। যদি ভারতের যে পোশাক শিল্পের মেগা প্রকল্পগুলো একটা পর একটা চালু হতে থাকে, তাহলে বাংলাদেশের পোশাক শিল্পটাও পুরোটাই ধ্বংস হয়ে যাবে। সেখানে 30 থেকে 40 লাখ শ্রমিক বেকার হয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি বলতে আর কিছু থাকবে না। আজকে যারা ক্ষমতার লোভে বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশকে একটি অর্থনৈতিক পঙ্গু রাষ্ট্রে পরিণত করছে, তারা হয়তো একদিন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু বাংলাদেশের মানুষকে এদের এই ব্যর্থতার অভিশাপ, এদের এই অপরাজনীতি, নষ্টামি ও ক্ষমতা লোভের অভিশাপ চুপ চুপ করে ভাগ করে যেতে হবে। এর থেকে বাঙালিরা কখনো মুক্তি মিলবে না।